আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও আমি জীবন ভূত এফএম উইথ এমজেতে। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ঘটনায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেই ঘটনাটি সিলেটের চা বাগানে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন বা আমার সাথে যিনি শেয়ার করেছেন তিনি আমাদের সিলেটেরই একজন, এবং তিনি আমাকে ওনার নাম পরিচয় গোপন রাখতে বলেছেন। তো সঙ্গত কারণে আমি ওনার নাম পরিচয় গোপন রেখেই আমি ওনার মতো করে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি একটি বেসরকারি স্কুলে চাকরি করি। স্কুলটি চা বাগান থেকে 20-25 মিনিট দূরে অবস্থিত, এবং আমাকে প্রত্যেক দিনই স্কুলে সকাল 9টার দিকে আসতে হয়। তো সেদিন ছিল বৃহস্পতিবার। আমি স্কুলে এসেছি। স্কুলে আসার পর স্কুলের প্রধান শিক্ষক আমাকে ডাকলেন এবং আমার সাথে তিনি আলোচনা করলেন। বলে রাখা ভালো যে ওই স্কুলের শিক্ষক আমাকে খুব ভালোবাসতো এবং আমাকে খুব পছন্দ করত। তো তিনি যে কোনো কাজ বা যে কোনো অনুষ্ঠানে তিনি আমার সাথে পরামর্শ করতেন যে কোনটা কিভাবে করলে ভালো হয়। তো স্যার যখন আমাকে ডাকলেন তখন আমি স্যারের কাছে যাই। যাওয়ার পর স্যার আমাকে বললেন এরকম এরকম একটা অনুষ্ঠানের আমরা আয়োজন করতে যাচ্ছি, এবং সেই অনুষ্ঠানটি হবে এই সিলেটের চা বাগানে। তো সঙ্গত কারণে আমি চা বাগানের নামটি বলছি না। তো স্যার যখন আমাকে বললেন যে চা বাগানে অনুষ্ঠানটি তিনি ওইখানে করবেন, তখন আমি স্যারকে বললাম যে স্যার, হ্যাঁ, ও চা বাগানে করলে তো বিষয়টা অন্যরকম হয়, ভালো লাগবে, প্রাকৃতিক পরিবেশ আছে এবং চা বাগানে যা আমাদের ছাত্রছাত্রীরাও সেখানে অনেকটা উপভোগ করবে। তো প্রকৃতির কাছাকাছি থেকে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করলাম। তো আমি স্যারের কথায় একমত হওয়ার পর স্যারও বললেন, হ্যাঁ, তাহলে তুমি এক কাজ করো, স্কুলের সবাইকে জানিয়ে দাও যে আমরা বনভোজনের আয়োজন করতে যাচ্ছি, এবং সবাই যেন 400-500 টাকা করে, 400 না সরি 500 টাকা করে সবাই যেন সেখানে জমা দেয়, এবং সেখানে নাচ গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা হবে ওই বনভোজনের, এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকবে। তো আমি সবাইকে জানিয়ে দিলাম যে নির্দিষ্ট একটি ডেট দিয়ে দিলাম যে এই নির্দিষ্ট তারিখের ভিতরে তোমরা সবাই টাকাটা জমা দিয়ে দিও নিজ নিজ শ্রেণী শিক্ষকের কাছে। তারপর প্রিয় লিসেনার্স, আমি কি করলাম, আমি স্যারের সাথে দেখা করলাম এবং বললাম, স্যার, আমি সব শ্রেণীতে বলে দিয়েছি যে সবাই যেন টাকাটা এই নির্দিষ্ট তারিখের ভিতরে দিয়ে দেয়। তারপর স্যার বললেন, হ্যাঁ, একটা কাজ তো শেষ করছো, এখন যে কাজটা বাকি আছে ওইটা হচ্ছে ওই যে চা বাগানে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি ওই চা বাগানের যে কর্তৃপক্ষ আছে ওই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি আনতে হবে। তারপর আমি স্যারকে বললাম, হ্যাঁ স্যার, তাহলে আপনি চলেন, আপনি আর আমি দুজনে মিলে ওই যেই চা বাগানে আপনি আয়োজনটা করতে চাচ্ছেন ওই চা বাগানে গিয়ে আমরা কর্তৃপক্ষের অনুমতি নিলাম। তারপর আমরা নির্ধারিত তারিখে আমরা সেখানে অনুষ্ঠানটা শুরু করলাম। তো স্যারকে যখন আমি এই কথা বললাম, স্যার আমাকে বললেন, আমি তো একটু ব্যস্ত আছি, আমার অন্যান্য কাজ আছে, তুমি এক কাজ করো, তুমি আব্বাস স্যারকে নিয়ে ওই বাগানে চলে যাও এবং বাগানের কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতিটা নিয়ে আসো। তো বলে রাখা ভালো যে আব্বাস স্যার আমার সহকর্মী, সে আমার সাথেই চাকরি করে। তো আমি স্যারকে বললাম, আচ্ছা স্যার, সমস্যা নাই, ঠিক আছে, আপনি আপনার কাজ করেন, আর আমরা দেখি আজকে আমরা অনুমতিটা নিয়ে নিব। তারপর আমরা কি করলাম, এই আব্বাস স্যারকে সাথে নিয়ে আমরা ওই চা বাগানে গেলাম। তখন বাজে প্রায় তিনটা হবে, 3 কি 4টা হবে। তারপর আমরা যখন গেলাম ওই চা বাগানে, গিয়ে চা বাগানে একটা চেকপোস্ট ছিল। তো চেকপোস্টে আমরা কথা বললাম যে এরকম এরকম আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। তখন ওই চেকপোস্টের যিনি দারোয়ান ছিলেন তিনি আমাদেরকে বললেন যে আমি তো আসলে অনুমতি দেওয়ার কেউ নই, আপনি এক কাজ করেন, আমাদের স্যার আছেন ওই অফিসে, ওই বাংলোতে আমাদের স্যারও বসেন এবং অফিসেও স্যার বসেন। তো আপনি এক কাজ করেন, অফিসের সাথে যোগাযোগ করেন, অফিসকে যদি আপনি বলেন যে আপনারা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছেন, আশা করি তারা এই আপনাদেরকে এই ব্যবস্থাটা করে দিবে। তারপর আমি আর আব্বাস সাহেব কি করলাম, ওই অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর আমরা গিয়ে দেখলাম যে অফিসে ওই কর্তৃপক্ষের যিনি ম্যানেজার, বাগানের যিনি ম্যানেজার, ওই ম্যানেজার নাই।
এখন আমরা তাদের সাথে কথা বললাম, তারা বলল, অফিসের যারা কর্মকর্তা ছিল তারা বলল যে এইটা একমাত্র অনুমতি দিতে পারবে আমাদের ম্যানেজার সাহেব। তো ম্যানেজার সাহেব যেহেতু অফিসে নাই, আমরা সে ব্যাপারে আপনাদেরকে কোনো আশ্বস্ত করতে পারতেছি না বা কোনো কিছু বলতে পারতেছি না। দয়া করে আপনারা স্যার যখন আসবেন তখন আপনারা আসেন, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা স্যারের বাংলোতে চলে যেতে পারেন এবং বাংলোয় গিয়ে স্যারের সাথে বিষয়টা শেয়ার করতে পারেন। তারপর আমরা নিরুপায় হয়ে কি করব, তখন আমরা বললাম যে স্যার কখন আসবেন অফিসে। তখন তারা বলল আজকে হয়তো বা স্যার নাও আসতে পারেন, স্যার বাংলোতে আছেন, আপনারা বাংলোয় চলে যান। তারপর আমরা অফিসের যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে অফিস থেকে বাংলো কতটুকু দূরে। তখন ওনারা বলল যে প্রায় পায়ে হেঁটে যদি আপনারা যান তাহলে 30-40 মিনিট লাগবে পায়ে হেঁটে যেতে, এবং যদি গাড়ি দিয়ে যান তাহলে মোটামুটি 10 মিনিট 10 কি 12 মিনিট লাগবে, আপনারা চলে যেতে পারবেন। তো বলে রাখা ভালো, ওইখানে কিন্তু বড় কোনো রকম গাড়ি চলতো না। বড় রকম গাড়ি চলতো ওই যে বাগানের যে গাড়িগুলো ছিল, যেগুলো চা যখন সংগ্রহ করা হয় তখন এগুলা বহন করার জন্য যে গাড়ি ছিল ওইটা ছিল, এবং ওইদিকে বড় কোনো গাড়ি যেমন সিএনজি এগুলা নিষেধ ছিল টোটালি চলা। তো রিক্সা মোটামুটি চলতো, কর্তৃপক্ষের অনুমতি নিলে তারা রিক্সাকে অ্যালাউ করতো। তারপর আমি কি করলাম, তখন আব্বাস সাহেবের সাথে পরামর্শ করলাম যে আমরা কি আগামীকাল আসবো নাকি আমরা এই স্যারের বাংলোতে চলে যাব। তখন আব্বাস সাহেব আমাকে বললেন যে না, আমরা যেহেতু চলেই এসেছি, তাহলে আজকেই আমরা কাজটা করে চলে যাই, তাহলে আমাদের ঝামেলাটা আর থাকলো না। অনুমতি নিয়ে নিলাম। তারপর আব্বাস সাহেবের কথা শুনে আমিও বুঝতে পারলাম যে না, যা বলছে ঠিকই বলছে, তো আজকে এই ঝামেলাটা শেষ করে ফেলি। তারপর তখন দিয়ে দিল মাগরিবের আজান যখন দিল, আমরা অফিসেই ছিলাম। তো আমরা কি করলাম, অফিস থেকে 5-7 মিনিটের দূরত্বে একটি মসজিদ ছিল, ভাবলাম আমরা মসজিদে নামাজ পড়ে ফেলি, নামাজ পড়ে তারপর আমরা ওই দিকে রওনা হব। তো প্রিয় লিসেনার্স, আমরা ওই যে বাগানে যে অফিসটা ছিল সেখান থেকে আমরা চলে গেলাম মসজিদে গিয়ে আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর হালকা চা নাস্তা খেয়ে, একটা হোটেলে চা নাস্তা খেয়ে তারপর আমরা আবার রওনা দিলাম ওই বাগানের বাংলোর উদ্দেশ্যে। তো বাংলোর উদ্দেশ্যে যখন আমরা রওনা দিলাম প্রিয় লিসেনার্স, তখন আসলে আপনারা যদি সিলেটে অনেকে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন যে বাগানের যে এরিয়াটা, সিলেটের যে চা বাগানগুলো আছে বা অনেক পাহাড় আছে, পর্বত আছে, এগুলো আছে, তো এইগুলাই দেখবেন আপনারা মোটামুটি এইগুলা নীরব থাকে সব সময়। কারণ ওইদিকে তো সাধারণ মানুষের বসবাস থাকে না, বা ওইখানে চারিদিকে শুধু বাগান আর গাছপালা, ওইদিকে সাধারণ মানুষ বসবাস করে না, তো ওইদিকে খুব একটা চিৎকার চেঁচামেচি নেই, অনেকটা নির্জন জায়গা। আর আমরা যখন এখানে মোটামুটি মাগরিবের নামাজ পড়ে আমাদের মোটামুটি 7টা বেজে গেছিলো, আমরা যখন অনুমতি নেওয়ার জন্য যাচ্ছিলাম, তো 7টা বেজে গেছিলো, তখন কিন্তু প্রিয় লিসেনার্স অনেক নির্জন এবং অনেক শুনশান নীরবতা ছিল সেখানে, এই বাগানে আর কি। তো আমরা তখন দুজনে উচ্চশিক্ষিত মানুষ ছিলাম এবং আমরা ভাবছি যে কোনো সমস্যা হবে না, বা আমরা চিন্তা করলাম এগুলো তো ভূত প্রেত বলতে কিছু নাই। তো আমরা যে যার মতো করে আমি আর আব্বাস স্যার দুজনে মিলে বাগানে চলে গেলাম, ওই বাংলোতে চলে গেলাম, যাতে আমরা অনুমতিটা নিয়ে আবার আমরা চলে আসতে পারি। তো যেই কথা সেই কাজ, আমি আর আব্বাস স্যার একসাথে চললাম ওই বাংলোর উদ্দেশ্যে। এবং বলে রাখা ভালো প্রিয় লিসেনার্স, যে বাংলোটা, ওই বাংলোর আমরা যে লোকেশন, ওইটা কিন্তু সোজা রাস্তা ছিল, বাগানে কোনো চারদিকে কোনো রাস্তা ছিল না, ওই একটা রাস্তাই ছিল, এবং ওই এক রাস্তা দিয়ে সোজা গেলেই ওইখানে বাংলোটা আর কি দেখা যেত, যে ম্যানেজার সাহেবের যে বাংলো, ওই বাংলোটা দেখা যেত। তো আমরা ওই যে অফিসের কর্মচারী বা দারোয়ানের কাছ থেকে আমরা ওই ডিটেলসটা নিয়েছিলাম যে কোন দিকে গিয়ে কিভাবে ওই বাংলোতে আমরা যেতে পারবো। তো তারা আমাদেরকে একটা নির্দিষ্ট একটা লোকেশন দিয়েছে, তো আমরা ওই লোকেশন অনুযায়ী চলতে লাগলাম। তো প্রিয় লিসেনার্স, যখন আমরা ওই বাংলোতে যাওয়ার জন্য এই রওনা হলাম, তখন আমাদের সাথে কোনো ঘটনা ঘটে নাই। আমরা প্রায় 40-45 মিনিটের ভিতরেই ওই বাংলোতে গিয়ে পৌঁছালাম। তো যখন আমরা পৌঁছালাম, তখন বাংলোতে যাওয়ার পর আমরা ম্যানেজার সাহেবের যে গেস্টের জন্য যে সোফা টোফা ছিল ওনার বাসার সামনে, ঘরের সামনে, তো এখানে ওনার যে মালি ছিল এবং ওনার বাসার দায়িত্বে যিনি কাজ করতেন, উনি আমাদেরকে বলেন যে আপনারা বসুন, স্যার ভিতরে আসেন। তারপর আমরা ওই সোফায় বসলাম। বসার পর প্রায় 10 মিনিট পর ওই ম্যানেজার সাহেব আসলেন। ম্যানেজার সাহেব যখন আসলেন, তখন আমি আর আব্বাস সাহেব ম্যানেজার সাহেবকে সালাম দিলাম। সালাম দিয়ে আমাদের যে বিষয়টার জন্য এসেছিলাম আমরা সেটা খুলে বললাম, স্যার এরকম আমরা একটা বেসরকারি স্কুল থেকে এসেছি,
আমরা চাচ্ছিলাম আপনার বাগানে ওইখানে অনেক সুন্দর মাঠ, ওই মাঠে এবং বাগানে আমরা একটা বনভোজনের আয়োজন করতে। আমাদের স্কুলে প্রায় 80-90 জন ছাত্রছাত্রী আছে, তাদেরকে নিয়ে আসলে আমরা চাচ্ছিলাম বাগানের যেই পরিবেশে তাদেরকে একটু তারা একটু আনন্দিত হলো, একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম এবং তার মনটা ভালো হলো, এই আর কি আমরা চাচ্ছিলাম একটা অনুষ্ঠান করতে। তখন ম্যানেজার সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তিনি বললেন, হ্যাঁ আপনারা তো এটা অনেক ভালো কাজ, বনভোজন প্রত্যেকের জন্যই দরকার, তো আসলে ঠিক আছে, সমস্যা নাই, আপনারা করতে পারবেন, তবে 2টা শর্ত আছে আমাদের। তখন আমরা অনেকটা ভয় পেয়ে গেলাম যে কি শর্ত দেয়, টাকা পয়সা চেয়ে বসে নাকি। তো ম্যানেজার সাহেব আমাদেরকে বললেন যে প্রথমত হচ্ছে আপনারা যখন এখানে অনুষ্ঠানের আয়োজন করবেন তখন জুড়ে কোনো মাইক ব্যবহার করতে পারবেন না, এবং মাইক যদি আপনি ব্যবহারও করেন তাহলে সেই আওয়াজটা একটু যাতে কম থাকে, একটা লিমিটের ভিতরে থাকে। তারপর বললাম, হ্যাঁ অবশ্যই, আমরা তো অতিরিক্ত আওয়াজ দিয়ে আমরা পরিবেশ দূষণ, শব্দ দূষণ করব না, আমরা এটা আপনার এই শর্তটা মেনে নিলাম। তারপর তিনি আরেকটি শর্ত বললেন যে আপনারা যখন অনুষ্ঠানটি করবেন তখন আপনার সব ছাত্রছাত্রীকে বলবেন যেন তারা ওই যে গাছপালা বা চারা গাছ যেটা আছে ওইগুলা যেন না ভাঙে বা এগুলার ক্ষতি যাতে না হয়। এবং আরেকটি কথা, আপনারা সেখানে যদি কোনো প্রকারের ময়লা আবর্জনা ফেলেন সেগুলা দয়া করে ফেলবেন না, এতে পরিবেশ দূষিত হবে। আপনারা নির্দিষ্ট ডাস্টবিন নিয়ে আসবেন বা আমাদেরকে বলবেন, আমরা সেটা আপনাদেরকে দিব, আপনারা ওইখানে এই ময়লা আবর্জনাগুলা ফেলবেন নির্দিষ্ট একটি স্থান। তো ম্যানেজার সাহেবের কথা শুনে আমরা অনেক খুশি হলাম এবং আমরা অনেকটাই ওনাকে ধন্যবাদ দিয়ে বললাম যে স্যার আপনি আমাদের উপকার করলেন, আসলে সচরাচর আপনার মতো ভালো মানুষ দেখা যায় না, আপনি সহজেই আমাদেরকে অনুমতি দিয়ে দিলেন। তারপর প্রিয় লিসেনার্স, ম্যানেজার সাহেব আমাদেরকেও ধন্যবাদ দিলেন। দেওয়ার পর আমরা উঠে যেতে চাচ্ছিলাম, তখন তিনি আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করলেন এবং বললেন আপনারা চা নাস্তা খেয়ে তারপর যাবেন। তারপর আমরা ভাবলাম যেহেতু ম্যানেজার সাহেব আমাদেরকে আপ্যায়ন করতে চাচ্ছেন, সমস্যা নাই, আমাদেরকে আপ্যায়ন করুক, অসুবিধা নাই। তারপর ম্যানেজার সাহেব চলে গেলেন। তো ওনার বাসায় যারা কাজ করতো, বাবুর্চি ছিল ম্যানেজার সাহেবের বাসায়, ওই বাবুর্চি আমাদের জন্য চা নিয়ে আসলেন এবং বিস্কিট নিয়ে আসলেন এবং এই নুডলস এই ধরনের কিছু খাবার দাবার নিয়ে আসলেন। তারপর আমরা খেতে লাগলাম, আমি আর আব্বাস স্যার দুজনে মিলিয়ে খেতে লাগলাম। খাওয়ার এক পর্যায়ে ওই বাবুর্চি আমাদেরকে বললেন যে আপনারা যে এত রাতে এসেছেন, সমস্যা নাই, আপনারা যাওয়ার সময় সাবধানে যাবেন। তিনি যখন আমাদের এই কথাটা বলল বাবুর্চি সাহেব, তখন আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ আমরা যখন আসছিলাম তখন আমাদের সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা বা কোনো ভৌতিক ঘটনা কোনো কিছুই ঘটে নাই, তো আমরা বিষয়টাকে স্বাভাবিকভাবে নিয়েছি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ওই আমাদের স্কুলে রওনা দেওয়ার জন্য যাত্রা শুরু করলাম। যখন আমরা চলে আসলাম তখন ম্যানেজারের কাছ থেকে আবারও আমরা বিদায় নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর প্রিয় লিসেনার্স, তখনই ঘটল ঘটনাটি। যখন আমরা আসবো তখন ম্যানেজারের বাংলো থেকে আমরা মোটামুটি 2-4 মিনিটের রাস্তা আমরা পেরিয়ে গেছি, চলে আসছি আর কি। তো যখন আমরা সামনের দিকে আগাচ্ছি তখন আমাদের পিছন থেকে কি যেন ফিস ফিস আওয়াজ শুরু হলো। তখন আমরা মোটামুটি দুইজনেই ভয় পেয়ে গেলাম যে এত রাতে কিসের আওয়াজ। এখানে তো চারিদিকে যখন আসলাম তখনও পিছনে কোনো মানুষও দেখতে পেলাম না বা কোনো পশু পাখিও দেখতে পেলাম না, আওয়াজটা কিসের হচ্ছে। মোটামুটি শুনশান নীরবতা, এরকম একটা অবস্থা। তো খুব আওয়াজ শুরু হতে লাগলো এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে আমার নাম নিয়ে পিছন থেকে আমাদেরকে যেন ডাকছে, বলছে আমার নাম, প্রিয় লিসেনার বলে রাখা ভালো, আমার নাম ছিল সাব্বির এবং আমার নাম নিয়ে ডাকছি পিছন থেকে, এই সাব্বির এইরকম প্রিয় লিসেনার্স ডাকছে। তো যখন ডাকছে তখন প্রিয় লিসেনার্স আমি ভয় পেয়ে গেছি। তখনই আব্বাস সাহেব আমাকে বললেন যে স্যার আপনি ভয় পাবেন না, আসলে এটা তো বাগানের এরিয়া, অনেক খারাপ কিছু থাকতে পারে, পিছন দিকে তাকাবেন না, পিছন দিকে তাকালেই সমস্যা হবে। তো প্রিয় লিসেনার্স, আমি এই আব্বাস সাহেবের কথা শুনে অনেকটা সাহস পেলাম এবং সে আমার সাথে থাকায় আমি অনেকটা সাহস পেলাম। আব্বাস সাহেবও কিন্তু অনেক সাহসী ছিল। তো আমি ভয় পাই নাই, ভয় না পেয়ে আমরা সামনের দিকে স্বাভাবিকভাবেই হাঁটা শুরু করলাম। প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো আমাদের সাথে কিন্তু মোবাইল ফোন ছিল এবং মোবাইল ফোনে আব্বাস সাহেবের মোবাইলে বিন্দুমাত্র চার্জ ছিল না, তার মোবাইলে চার্জ অফ হয়ে গেছিল তার মোবাইল, এবং আমার মোবাইলে 8% চার্জ ছিল। তো আমি লাইট ব্যবহার করছিলাম, এই যে মোবাইলে যে টর্চ লাইটটা থাকে ওই টর্চ লাইটটা আমি ব্যবহার করছিলাম এবং ওই টর্চ লাইটটা দিয়ে আসছিলাম। তো প্রিয় লিসেনার্স, আমার যখন নাম ধরে পিছন থেকে ডাকে তখন আমি ভয় পেলাম এবং তখন আর
মোটামুটি 1-2 মিনিট চলে আসার পর, হাঁটার পর ওই আওয়াজটা অদৃশ্য হয়ে গেল, তখন আর আমাদেরকে ডাকেনি। কিন্তু প্রিয় লিসেনার্স, আমরা যখন আর একটু সামনে গেলাম তখন আমরা একটা ছাগল দেখতে পেলাম। ছাগলটা এত রাতে এখানে দেখে আমরা আসলে ভাবতে লাগলাম যে এত রাতে একটা ছাগল, কোনো মালিকও নাই, কেউ নাই, এখানে কি করে। আমরা ভাবলাম যে ছাগলটা হয়তো বা তার মালিক আজকে বাসায় নেই, বা মালিক ছাগলটিকে নিতে আসতে পারে নাই, তাই হয়তো বা ছাগলটি এখানে রয়েছে। তো আমরা এত কিছু না ভেবে আমরা আবার হাঁটা শুরু করলাম। তো প্রিয় লিসেনার্স, একটু হাঁটার মোটামুটি 10-20 সেকেন্ড হাঁটার পরই আব্বাস সাহেব আমাকে বলে উঠলেন যে ছাগলটা যদি আমরা সাথে করে নিয়ে যেতাম তাহলে ভালো হতো, কারণ আমরা অফিসে দিয়ে দিতাম, তাহলে ওই যে ছাগলের যে মালিক উনি হয়তো বা এত রাতে কষ্ট পেত না, বা উনি খুঁজাখুঁজি করতো না। তো আমি বললাম আব্বাস সাহেবকে যে না, এটা তো ঠিক হবে না, তখন আমাদেরকে অনেকে চুর বলতে পারে। তখন আব্বাস সাহেব বলে আমরা তো চুর না, তাছাড়া আমরা তো অফিসে বলেই আসি যে আমরা অনুমতি নেওয়ার জন্য আসি, তারা আসলে বুঝবে। তখন প্রিয় লিসেনার্স, আমি ভাবলাম হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, ছাগলটা যদি আমরা সাথে করে নিয়ে যাই তাহলে ভালোই হয়, কারণ এত রাতে কোনো যদি এখানে কোনো শেয়াল বা কোনো খারাপ কিছু থাকে তাহলে সেটাকে যদি খেয়ে ফেলে বা কোনো একটা ক্ষতি হয়, তাহলে তো ছাগল তো অনেক গরিব মানুষই পারলে লালন পালন করে, তো যদি কোনো ক্ষতি হয় ছাগলে তাহলে তো তার মালিক কষ্ট পাবে। আমরা এক কাজ করি, আমরা ছাগলটাকে নিয়ে যাই এবং ওইটা আমরা অফিসে দিয়ে দিব, অফিসেকে বলবো যে এরকম এরকম আমরা আসার পথে ছাগলটা পাইছি এবং এই ছাগলটা আপনারা রাখেন, আর ওই ছাগলটার মালিক যদি আসে খুঁজে তাহলে আপনারা এই ছাগলটা দিয়ে দিন। তো আমরা এটা ভেবে পিছনে তাকালাম এবং পিছনে তাকিয়ে দেখি ছাগল নাই। প্রিয় লিসেনার্স, যখন আমরা ভাবলাম যে ছাগলটা নাই, তখন আমরা বিষয়টা স্বাভাবিকভাবেই নিলাম, আমরা ভয় পাই নাই। ভাবলাম হয়তো বা ছাগলটা সামনের দিকে অথবা পিছনের দিকে গেছে। আবার আব্বাস সাহেব বলেন যে সামনের দিকে তো আমরাই হেঁটে আসি, সামনে হয়তো বা যায় নাই, এটা মনে হয় পিছন দিকে গেছে। প্রিয় লিসেনার্স, যখন আমরা এই ভাবলাম যে ছাগলটা দেখি হয়তো বা পিছনের দিকে কোথাও কোনো দিকে গেছে কিনা, তো আমরা দুজনেই মোবাইল যেহেতু আমাদের সাথে ছিল, আমরা কি করলাম, মোবাইল নিয়ে টর্চ দিয়ে দেখতে লাগলাম যে ছাগলটা আশেপাশে কোথাও আছে কিনা। প্রিয় লিসেনার্স, সেই মুহূর্তে আমার মোবাইলটা অফ হয়ে গেল, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো। আমার মোবাইলে 8%, তো আপনাদেরকে আগেই বলছিলাম 8% চার্জ ছিল। তো মোবাইলের চার্জ শেষ হওয়ার কারণে মোবাইলটা অফ হয়ে গেল। তো চাঁদের আলোয় মোটামুটি সব কিছু দেখা যাচ্ছিল, হালকা আবসা আবসা আলোয় দেখা যাচ্ছিল। তো আমরা ছাগলটিকে খুঁজতে শুরু করলাম। খুঁজার এক পর্যায়ে আমরা দেখলাম প্রিয় লিসেনার্স, কি যেন কচকচ একটা শব্দ করছে প্রিয় লিসেনার্স। এই শব্দটা শুনে আমরা ভাবতে লাগলাম, আমি আর আব্বাস সাহেব, যে হয়তোবা ছাগল এই কোনো গাছ টাছ খাচ্ছে। তারপর প্রিয় লিসেনার্স, আমরা যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। প্রিয় লিসেনার্স, আমরা দেখলাম ওই ছাগলটা একটি লাশের মাথা চিবিয়ে খাচ্ছে। আমরা ওই চাঁদের আলো স্পষ্ট দেখতে পেলাম, আমরা দুজনেই দেখলাম। আমি যখন দেখলাম তখন আমি আসলে কি বলবো, আমি চিৎকার করতে পারছিলাম না। আমি যে চিৎকার করব, আমার মুখ দিয়ে চিৎকার আসছিল না। তখন আব্বাস সাহেবের হাত ধরে আমি বললাম এটা কি, আমি তাকে ইশারা করে বললাম এটা কি। সেও প্রিয় লিসেনার্স এটা দেখে চিৎকার দিয়ে দিল এবং দৌড় দিতে লাগলো, এবং তার দৌড় দেখে প্রিয় লিসেনার্স আমিও দৌড়াতে শুরু করলাম। প্রিয় লিসেনার্স, যখন আমরা দৌড়াতে শুরু করলাম তখন প্রিয় লিসেনার্স আমরা কোন দিকে দৌড়াচ্ছি সেটা আমরা নিজেও বুঝে পাচ্ছিলাম না। প্রিয় লিসেনার্স, আমরা যেদিকে আসার কথা ছিল, মানে যেদিক দিয়ে আমরা আগে এসেছিলাম, ওই দিক দিয়ে না গিয়ে আমরা জঙ্গল বরাবর দৌড় দিলাম, এবং দেওয়ার পর প্রিয় লিসেনার্স আমার পায়ে কি যেন আটকে গেল, এবং আমি কিছুতেই আমার পায়ে যেটা আটকেছে, এটা আটকে গেছে, সেটা আমি ছাড়াতে পারছিলাম না। তো প্রিয় লিসেনার্স, আব্বাসকে আমি ডাক দিলাম যে আব্বাস স্যার, আপনি আমাকে সহযোগিতা করুন। তখন আব্বাস স্যার আমাকে হাত ধরে ওই যে একটা শেকড়ের মতো আর কি, গাছপালা যে শেকড় থাকে ওই শেকড়ের মতো একটা ওইটা সে আমাকে ছাড়ালো। ছাড়ার পর আমিও তার সাথে দৌড়াতে লাগলাম। প্রিয় লিসেনার, যখন আমরা দৌড়ালাম তখন সামনের দিকে আবার ওই ছাগলটাকে দেখলাম, এবং ওই ছাগলটাকে দেখে প্রিয় লিসেনার্স আমরা নিজেদের ধরে রাখতে পারলাম। আমরা আবার চিৎকার দিতে লাগলাম, এবং ছাগলটা যেদিকে সামনের দিকে ছিল আমরা ছাগলের পিছন দিক দিয়ে দৌড় দিলাম। প্রিয় লিসেনার্স, দৌড় দেওয়ার এক পর্যায়ে আমরা তখন আসলে রাত ছিল, এবং বাগান, আপনারা কিন্তু জানেন যে বাগানটা অনেক নির্জন থাকে এবং সেখানে কিন্তু জনমানুষ খুবই কম চলাফেরা করে, আর রাত সেহেতু তো আরও মানুষ থাকে না, এরকম একটা অবস্থা। তো আমরা দৌড়াতে কোথায় দিয়ে যে যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না। তো প্রিয় লিসেনার্স, আমরা দৌড়াতে একটা ঘর দেখতে পেলাম। সেখানে
হালকা একটা মোমবাতির আলোর মতো কি যেন জ্বলছে। তো ওই করে প্রিয় লিসেনার্স আমরা গেলাম। যাওয়ার পর আমরা হাঁপাচ্ছি আর ইয়া করতেছি, তখন আমরা ওই মানুষটাকে বললাম, উনি একটু বয়স্ক মানুষ ছিলেন, মুরব্বী টাইপের। ওনাকে বললাম যে চাচা আপনি আমাদেরকে বাঁচান। তখন উনি আমাদেরকে দেখে বললেন যে তোমাদের কি হয়েছে। তিনি খুব ভার গলায় আমাদেরকে বললেন যে তোমাদের কি হয়েছে। তো আমরা সব ঘটনা ওনাকে খুলে বললাম যে এইরকম ঘটনা। তো ওই চাচা আমাদেরকে এই কথাগুলো শুনে ওনার মাঝে যে একটা প্রতিক্রিয়া আসবে বা একটা সাহায্য করার যে মনোভাব আসবে, সেটাও কিন্তু আসলো না প্রিয় লিসেনার্স। তখন তিনি কি করলেন, তিনি বললেন আচ্ছা সমস্যা নাই, তোমরা এখানে বসো। প্রিয় লিসেনার্স, আমরা তার বাড়ির যে উঠান ছিল সেখানে আমরা বসলাম এবং আমরা অনেকটা হাফ ছেড়ে বাঁচলাম যে না, এখন আর আমাদের বই নেই, আমরা যদি পারি আজ রাতটা চাচার এখানেই কাটিয়ে দিব। আমরা এই কথাগুলো নিজেদের মধ্যে বলতে বলতে তো এক পর্যায়ে আমরা ওই চাচাকে ডাকার জন্য ঘরের দিকে যাই এবং প্রিয় লিসেনার্স, ঘরে যখন আমরা প্রবেশ করি উনার, তখন আমরা দেখি যে চাচা ঘরের ভিতরে নেই। তখন আমরা যখন ঘরের ভিতরে উনাকে দেখি না, তখন আমরা আরো ভয় পেয়ে যাই। আমরা দেখলাম যে উনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, কিন্তু এখন উনি ঘরের ভিতরে নাই। এটা দেখে আসলে আমরা আরো ভয় পেয়ে যাই। তারপর প্রিয় লিসেনার্স, আমরা আবার উঠানে চলে আসি। ভাবলাম যে হয়তো বা এখানে কোনো দিকে উনি ঘরের দিকে গেছে না, আমরা চোখেও হয়তো বা ভুল দেখছি, উনি হয়তো বা অন্য দিকে গেছে। তো প্রিয় লিসেনার্স, এইটা আমরা যখন ভাবার পর আবার আমরা উঠানে বসলাম। বসার পর আরও 1-2 মিনিট পর ওই চাচা আসলেন, ওই মুরব্বী বয়স্ক উনি আসলেন। আসার পর প্রিয় লিসেনার্স, উনি আমাদেরকে বললেন যে তোমরা চলে যাও, এখানে থেকো না, তোমরা চলে যাও। প্রিয় লিসেনার্স, এই কথা যখন উনি বললেন, তখন আমরা ওনাকে অনেক রিকোয়েস্ট করলাম যে চাচা আমাদের এরকম হয়েছে, আপনি কিভাবে আমাদের সহযোগিতা না করে বলছেন আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য। তখন উনি কি যেন বুঝে অনেক সময় চিন্তা করে উনি বললেন আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে রাতকে এখানেই থাকো। প্রিয় লিসেনার্স, এই কথা বলে আমরা ওনার ঘরে যাই এবং উনি আমাদেরকে একটা বিছানা দেখিয়ে দেয়, বলেন যে তোমরা এখানেই থাকো। প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে আমাদের কারো মোবাইলেই চার্জ ছিল না এবং আমরা যেই ঘরে উঠেছিলাম তার ঘরেও কারেন্টের কোনো সংযোগ ছিল না বা বিদ্যুতের কোনো সংযোগ ছিল না, যে কারণে আমরা মোবাইলও চার্জ দিতে পারি নাই বা কারোর সাথে যোগাযোগও করতে পারি নাই। তো প্রিয় লিসেনার্স, আমরা ওই বিছানায় ঘুমাই এবং প্রায় রাত কয়টা বাজে তখন অনুমান করতে পারছি না, কিন্তু এটা বুঝতে পারতেছি যে গভীর রাত হবে। তো গভীর রাতে হঠাৎ করে আমার ঘুম ভাঙলো এবং আমার যখন ঘুম ভাঙলো তখন দেখি আব্বাস স্যার অনেক গভীর ঘুমে সে আচ্ছন্ন। তখন আমি আব্বাস স্যারকে ডাক দিলাম, বললাম স্যার স্যার, তাকে আমি ফিসফিসিয়ে ডাকলাম, কারণ তখন আমার এই বাথরুমে বা টয়লেটে যাওয়ার প্রয়োজন ছিল আর কি, আমার একটু বাইরে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ আমার প্রস্রাব ধরছিল। তো আমি আব্বাস সাহেবকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আমার সাথে একটু চলুন, আমি একটু বাইরে যাব। তারপর আব্বাস সাহেব বললেন যে কেন, আপনি কেন বাইরে যাবেন? তখন আমি তাকে বললাম না, আমার একটু বাথরুমে যেতে হবে বা টয়লেটে যেতে হবে। তখন আব্বাস সাহেব কি করলেন, আমাকে বলেন আচ্ছা চলো। তারপর আমি আব্বাস সাহেবকে নিয়ে টয়লেটের দিকে রওনা হলাম এবং প্রিয় লিসেনার, সেখানে যা দেখলাম তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। ওইখানে গিয়ে দেখি ওই যে মধ্যবয়সী যিনি ছিলেন উনি ওই টয়লেটের কাছে উনি পড়ে আছেন। তো এইটা দেখার পর আমরা দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে আমরা ওনাকে বললাম যে চাচা আপনার কি হয়েছে, আপনি এখানে পড়ে আছেন কেন? তখন তিনি বললেন যে না, আমি পড়ে আসি না, আমি এখানে টয়লেটে আসছিলাম, আমি পড়ে গেছি, তোমরা আমাকে একটু ধরে নিয়ে আমাকে ওই টয়লেটের পিছনে একটা জঙ্গল আছে, ওইখানে আমাকে একটু দিয়ে আসো, ওইখানে আমার একটা ছাগল আছে, ওই ছাগলটাকে আমার আনতে হবে। তো এই কথা শুনে আমরা আগের ছাগল আর উনি এখন যে বলছে এটা শুনে আমরা ভয় পেয়ে গেলাম। ঠিক তখনই আমরা যখন এটা চিন্তা করতেছিলাম যে আমরা কি করব, তখনই পিছন থেকে আবার ডাক আসে, এই সাহেব এই সাহেব। এই কথাটা যখন আমরা শুনলাম তখন আমরা পিছনের দিকে তাকালাম। প্রিয় লিসেনার, পিছনের দিকে তাকিয়ে দেখি যে ওই মুরব্বী ব্যক্তি আমাদেরকে পিছন থেকে ডাকছেন। তখন আমরা অনেকটা অবাক হয়ে যাই এবং ভয় পেয়ে যাই। সামনে আমাদের একজন আর পিছনে আরেকজন, এটা দেখার জন্য আমরা প্রিয় লিসেনার মুঠেও প্রস্তুত ছিলাম না। তখন আমরা যেই পিছনে তাকিয়ে দেখি যে ওই মুরব্বী ব্যক্তি আমাদেরকে ডাকছে। তখন আমরা তাকে বললাম চাচা আপনি ডাকতেছেন, তাহলে এটাকে? যখন আমরা এটাকে বলে ওই দিকে তাকাবো দেখি এই ব্যক্তিটি নাই সেখানে, তিনি সেখানে নাই। তো এটা দেখে প্রিয় লিসেনার্স আমরা অনেক ভয় পেয়ে গেলাম এবং আমরা ওনার কাছে গেলাম, গিয়ে ওনাকে বললাম যে এইরকম ঘটনা ঘটছে। তারপর উনি বললেন যে এই জায়গাটা ভালো না এবং এই জায়গায় একটা ছোট বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল এবং সেই ছোট বাচ্চাটা একটি ছাগল পালতো
এবং তারা একটা চোর বাহিনী, তারা ওই ছাগলটাকে চুরি করার জন্য তারা ওই ছাগলটাকে নিয়ে পালাচ্ছিল। তখন এই বাচ্চাটা চিৎকার চেঁচামেচি শুরু করছিল যে আমার ছাগল দিয়ে যাও, আমার ছাগল দিয়ে যাও। তখন ওই ওই যে চোর বাহিনী ছিল তারা কি করছিল, ওই ছেলেটাকে হত্যা করে এবং হত্যা করে তার ছাগলটা নিয়ে যায়। এই ছিল আর কি একটা ঘটনা, যে কারণে আর কি যে এই ঘটনাগুলো করতে এই জায়গাটা খারাপ। তো যখন চাচা এই কথাগুলো বলতেছিল তখন আমরা বুঝতে পারলাম যে হয়তোবা এর কারণে এই ছাগলটি, এই ছাগলটি যে আছে, এই বাচ্চাটারও আত্মা বা এই বাচ্চাটার ভয়ঙ্কর রূপ ধরে বা কোনো কিছু একটা হয়তোবা আমাদেরকে এই আক্রমণটা করছিল বা আমরা দেখছি এরকম লাশ খাচ্ছে। তো এগুলো দেখে আমরা ভয় পেয়ে যাই এবং চাচার মুখ থেকে সব বর্ণনা শুনে আমরা আসলে ভয় পেয়ে যাই। তারপর আমরা আবারও বিছানায় যাই এবং বিছানায় গিয়ে আবারও আমরা ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমাদের চোখে কোনোভাবে ঘুম আসছিল না। তারপর প্রিয় লিসেনার্স, আরেকটু পর যে ঘটনাটি ঘটলো সেটা শুনলে আপনারা আরও অবাক হবেন। যখন আমাদের চোখ লাগবে ভাব, তখন আমরা ঘুমাচ্ছিলাম, মানে আমরা একটু চোখটা বন্ধ করলাম। বন্ধ করার পর আমি লক্ষ্য করলাম আমার শরীরে কে যেন স্পর্শ করছে। তো এটা যখন আমি স্পর্শটা করছি তখন আমি ভাবলাম যে আব্বাস সাহেব আমার সাথে আছে, হয়তোবা তার হাত আমার শরীরে এসে লাগছে। তখন আবার আমি ওই হাতটাকে স্পর্শ করলাম যে আব্বাস স্যারের হাত কিনা সেটা দেখার জন্য। তো এটা দেখা যখন আমি আব্বাস স্যারের ওই হাতটা যে স্পর্শ করছে ওই অবয়বের হাতটা রাখলাম, তখন কি ঠান্ডা প্রিয় লিসেনার্স, অনেক ঠান্ডা এবং শীতল হাত। তখন এটা দেখেই আমি মানে উঠে পড়লাম। উঠে পড়ার সাথে সাথে আব্বাস সাহেবও উঠে দাঁড়ালো। প্রিয় লিসেনার্স, যখন আব্বাস সাহেবও জেগে উঠলো, আমিও জেগে উঠলাম এবং আমরা চিৎকার করতে লাগলাম। তখন আমরা প্রিয় লিসেনার্স লক্ষ্য করলাম যে আমরা যেখানে শুয়ে আছি সেখানে মাটিতে ওই যে এই চাচা ছিল যিনি আমাদেরকে আশ্রয় দিছে, ওই চাচা যে শরীর থেকে মাথাটা আলাদা এবং তিনার যে মাথা থেকে রক্ত পড়ছে এবং উনার যে বডি থেকে রক্ত পড়ছে, এটা দেখে আমরা অনেকটা ভয় পেয়ে যাই এবং চিৎকার শুরু করতে থাকি। তো প্রিয় লিসেনার্স, আমরা দুজনেই সেখানে অজ্ঞান হয়ে যাই এবং পরদিন যখন আমাদের জ্ঞান ফিরে তখন আমরা নিজেদেরকে হসপিটালে আবিষ্কার করি এবং হসপিটালে আবিষ্কার করার পর আমাদেরকে ওই ম্যানেজারও সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের যে বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং উনারা আমাদেরকে বললেন যে আপনারা এমন আপনাদেরকে রাত্রে আমরা ওই বাগানের একটি ঘরে আপনাদেরকে পেয়েছি। আমার যে ওই বাগানের যে কর্মচারীরা ছিল তারা ওই ঘরে যখন যায় তখন আপনাদেরকে পেয়েছে। তো এটা শুনে আমরা অবাক হয়ে যাই এবং আমরা আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ম্যানেজার সাহেব এবং আমাদের প্রধান শিক্ষককে বলতে লাগি। তখন এগুলা শুনে ম্যানেজার সাহেব বুঝে যান এই প্রত্যেকটা ঘটনা। তখন ম্যানেজার সাহেবও একই ঘটনা আমাদেরকে বর্ণনা করেন যে এই জায়গাটা খুব একটা ভালো না। আমি ওই দিন আপনাদেরকে বলা উচিত ছিল কিন্তু আপনাদেরকে বলতে পারি নাই, কারণ ওই যে রাস্তা দিয়ে আপনারা এসেছেন ওই রাস্তায় একটি বালক ছেলে একটি ছাগল পালতো এবং সে যখন চুরেরা আসছিল ছাগলটা চুরি করে নিয়ে যেতে, তখন ওই ছেলে যখন বাধা দেয় তখন ওই চুরেরা ওই ছেলেটিকে মেরে ফেলে এবং ওই সময় থেকে ওই ছেলেটির আত্মা সেখানে ঘুরতে থাকে। তো এই কথা ম্যানেজারের মুখ থেকে শুনে আমরা আসলে অনেকটা অবাক হই এবং ভয় পাই এবং আমাদের প্রিয় লিসেনার্স এই যে ঘটনাটা আমাদের মাথায় ঘুরতেই থাকে, আমরা কোনোভাবেই আমরা মানসিক শান্তি পাচ্ছিলাম না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। এই ঘটনাটি সাব্বির এবং আব্বাস নামক দুজন সম্মানিত স্যার ওনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এই রকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার নানির মুখে শোনা। তো কথা না বাড়িয়ে ঘটনায় আসি। আমার নানারা ছিলেন দুই ভাই। পুরান ঢাকায় নিজেদের পৈতৃক বাড়িতে তারা তাদের পরিবার নিয়ে যৌথভাবে বাস করতেন। তাদের বৃদ্ধ মা তাদের সাথে থাকতেন। ঘটনাটি ঘটে আমার বড় নানার সাথে। নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর একটি টয়লেট ছিল, এর পাশেই ছিল একটি বেল গাছ। বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই তা নোংরা হতো। বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করতেন।
ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছিল। হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায়। তিনি বাইরে তাকিয়ে দেখেন চারদিক ফর্সা হয়ে আছে। তিনি মনে করছিলেন ফজরের ওয়াক্ত হয়ে গেছে। তো একটি ঝাড়ু, এক বালতি পানি ও একটি হারিকেন নিয়ে নানা টয়লেট পরিষ্কার করতে গেলেন। চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি যে ভোর হতে অনেক দেরি আছে। তো টয়লেটের কাছাকাছি তিনি গিয়ে দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছেন আর ঘুমাচ্ছেন। তিনি বললেন, মা, এত রাতে এখানে কি করো? তার মা বলল, বাবা, আমি টয়লেটে এসেছিলাম, ফেরার পথে পড়ে গেছি। হারিকেনটা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তুল। নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন। হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল, ইউসুফ, কার সাথে কথা বলছিস? এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন? কেবল রাত 2টা বাজে। তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নেই। সাথে সাথে তিনি মাথা ঘুরে অজ্ঞান হয়ে যান। তার অনেক জ্বর আসে। 3 দিন পর তার জ্বর কমে যায়। এরপর একজন হুজুরকে ডেকে আনা হয়। তিনি বাড়িতে ঢুকেই বলেন, এখানে খারাপ একটা জিন আছে। টয়লেটের পাশের বেলগাছটাই ওটা রাস্তা না। সেদিন রাতে নানার মা যদি নানাকে না থামাতেন তাহলে ওই খারাপ জিনটা নানাকে মেরে ফেলতো। এরপর ওই হুজুর বাড়িটা বন্ধক করেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন। বেলগাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয়। এরপর আর কোনো সমস্যা দেখা দেয়নি। তো প্রিয় লিসেনার্স, এটি একটি সত্য ঘটনা। বিশ্বাস করা কিংবা না করা সেটা আপনাদের ব্যাপার। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এইরকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া বা আপনাদের কোনো আত্মীয় স্বজনের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে মেইল দিয়ে দিচ্ছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা মেইলে বা হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে সামনের কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।